ব্যবসা একেবারে খারাপ হয়ে গেছে। আমরা তো যেগুলো ট্যাক্সবিহীন গাড়ি সেই সব গাড়িকে বন্ধ করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ দাদা, আপনাকে আপনি মনের ভাব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত আমাদের মানিকপুরে আছেন, আমি সাংবাদিক ফরহাদ ভাই। আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আছে এই কথাটা বলে দেবেন। আমি অজয় কুমার আগরওয়ালা, আমি সাবেক আমি আসলে পরিবহন জগতে আমার বয়স প্রায় 25 বছর ধরে পরিবহন ব্যবসা করি। পরিবহন ব্যবসার অবস্থাটা খুব শোচনীয়। শোচনীয় হয়তো বলতে যেমন আপনাকে বোঝায়, ব্যবসাটা সব ব্যবসায়ী শোচনীয় অবস্থায় চলে গেছে, পরিবহন ব্যবসাটা আরও শোচনীয় অবস্থায় চলে গেছে। আজকে প্রেক্ষাপটটা যেমন হয়েছে, 3 হুইলার গাড়ি গভর্নমেন্টের রুল অনুযায়ী, আমরা যেটা বলি গভর্নমেন্টের রুল অনুযায়ী হাইওয়ে রোডে কোনো পক্ষে 3 হুইলার গাড়ি চলবে না। এই গাড়িগুলোর কোনো লাইসেন্স নাই, কোনো রোড পারমিট নাই, কিন্তু অনবরত রুটগুলো দখল করে রাখছে এই 3 হুইলার গাড়িতে। এই কারণে তুমি আজকে প্রতিদিন মানুষের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, লোকের কষ্ট অনেক বেড়ে গেছে। কারণ একটা দুর্ঘটনা একটা পরিবারের কিন্তু কান্না বড়। হ্যাঁ, তো আজকে এই দুর্ঘটনাগুলো দেখার দায়িত্ব কিন্তু সরকারের। দুর্ঘটনাগুলো কেন হয় সেগুলো জানতে হবে। আমাদের গাড়িগুলো কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিই, রুট পারমিট দিই, আমাদের অনেক রকমের আয়কর নেয়, গভর্নমেন্ট সব কিছুই নেয়, কিন্তু এই যে আমাদের বিপদগুলো দেখার কেউ নেই। কেন দেখার নেই? আজকে আপনি দেখেন আমাদের এখানে দিনাজপুরে অটো প্রতিমন বা প্রতিদিন পড়ে গেছে। কোনো আপনি প্রাইভেট গাড়ি নিয়ে শহরে যাবেন, প্রাইভেট গাড়িতে আপনি নিশ্চিত ভালোভাবে যেতে পারবেন, সেই নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। অতএব এই নিশ্চয়তা তো গভর্নমেন্টের ট্যাক্স নিচ্ছে আমাদের কাছ থেকে, কারণ তাদেরকে দেওয়া উচিত আমি মনে করি। তবে আপনার একটা জিনিস, গভর্নমেন্টের রুল আছে বা আইন করছে গভর্নমেন্টে, 3 হুইলার গাড়ি হাইওয়ে রোডে চলবে না, এটা কিন্তু সরকারি একটা গ্যাজেট হয়। এই জিনিসটা কেন বন্ধ হচ্ছে না? এই হাইওয়ে পুলিশ প্রতিদিন দেখতেছে 10 মাইলের উপর দিয়ে রীতিমতো হাইওয়ে থানার সামনে দিক দিয়ে অটো চলে যাচ্ছে, সে চোখ দিয়ে দেখে না। যখনই আবার একটা গাড়ি, যখন যার গাড়ি ট্রেন পেল আছে, এখন হাই স্পিড সাইডের উপরে 80 চলে যাচ্ছে, তখনই গাড়ি আর কে মামলা দিচ্ছে। এই জিনিসগুলো তো একটু বিবেচনা করা উচিত আমাদের। ধন্যবাদ আপনাকে। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 30 বছর পরও আমি স্বাধীনতাটাকে। জনাব আপনার নামটা কি বলেন? অজয় কুমার। দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি যে পয়েন্টটা তুলে ধরেছেন। থাকবো না বদ্ধ করে দেখবে আমার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে। আমি আপনাকে এখন আই প্রে টু গড অলমাইটি টু আল্লাহ ইউ সাকসিড বাই ডে ইনশাআল্লাহ অ্যাজ পার ইউর সার্মন। আমার যে কথা আপনার সাথে আমি সহমত পোষণ করছি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরি দেওয়া। বাবার আমলে, চাচার আমলে, দাদার আমলে বিক্রি করতে গেলে দক্ষিণ দিকে গেলে বলতো যে জিন আছে, পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে আছে স্বপ্নের পথ আছে। আমার প্রশ্ন আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি দাদা, যে কথাটা তুলে ধরেছে। আজকে জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু করবেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছেন। তখন উনি কি বলেছিলেন? আমার সাথে সুরভূতি ভাবনা আছে, আছে না? আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, যে রেমিটেন্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু করা হয়েছে। এটা অস্বীকার করার কিছু নাই। পায়রা বন্দর করা হয়েছে, মেট্রো রেল করা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 করে এখন 2 করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যে কথাগুলি তুলে ধরেছেন, তো এই সাবজেক্টটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী আনিস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই যাতে আপনারা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারেন। আপনাদের রেমিটেন্স এবং ভ্যাট যদি না হয়, তাহলে কিন্তু দেশ বন্ধুত্বের দিকে চলে যাবে। হ্যাঁ, মিশন পয়েন্ট 2041-এর মধ্যে ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, এখানে বলেছে 2021-41, আবার 2021 থেকে 30 সাল আছে আপনার স্মার্ট বাংলাদেশ, আবার 2021 থেকে 30 সাল আছে SDG গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা আছে যে টেকসই রাস্তা,
নিরাপদ রাস্তা, তারপর হচ্ছে ঘাতক দালাল, এগুলি নির্মূল করা হয় এবং যেগুলির বেল নাই মানে প্রোডাকশন নাই, হ্যাঁ, তো সেগুলিকে নতুন পর্যায়ে এনে নতুন আপনারা যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে করা হয়। তো এইটা হচ্ছে যে আপনার এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে আপনি আরেকটু কথা তুলে ধরবেন আমাদের চ্যানেলের মধ্যে। আর বলার মতো তেমন কিছু নেই, তবে একটা কথা আপনি বলি, গভর্নমেন্ট আমাদের কাছে অ্যাডভান্স ট্যাক্স নেয়। আমরা যে রুটে গাড়িটা চালাই আমাদের কাছে কিন্তু গভর্নমেন্ট হয়তো ব্যবসা হলে তারপর ট্যাক্স আসে, কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিয়ে গাড়ি চালাই। যেমন আপনার আজকে যদি আপনার ট্যাক্স না দেই তাহলে আমরা গাড়িটা রোডে চালাতে পারবো, ঠিক আছে। এবং গাড়ি যখন আপনি রোডে একটা গাড়ি যখন কিনবেন, মানে একটা গাড়ি কোম্পানির কাছ থেকে কিনবেন, সেই গাড়িটাকে ইম্পোর্ট করে আসেন, গভর্নমেন্ট কিন্তু তার 200% ট্যাক্স কিন্তু প্রথমেই সেই কোম্পানির কাছ থেকে নেয়। একটা গাড়ির যা দাম তার 200 ট্যাক্স কিন্তু সেই কোম্পানির কাছ থেকে সে অ্যাডভান্স দিয়ে নেয়। গেল তারপরে আপনার রোডে যখন নামবে, আপনি রোডে ইচ্ছা করলে গাড়িটা নামাতে পারবেন না, তাকে আপনাকে রোডে ট্যাক্স নামাইতে হবে। প্রথমে আপনার মোটামুটি 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে তারপর আপনাকে রোডে গাড়িটা নামাইতে লাগে, ঠিক আছে। তো আমার কথা হলো আমরা এত টাকা ট্যাক্স দিই, এত কিছু করি, তো আমাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে। আমাদের বক্তব্য থাকতে পারে, আমাদের দিকে গভর্নমেন্টের, আমরা গভর্নমেন্টের পক্ষে সারা জীবন কাজ করছি, কোনোদিন গভর্নমেন্টের বিপক্ষে কোনোদিন আমরা যাই নাই, বা গভর্নমেন্টের বিপক্ষে কোনোদিন কোনো কাজ করি নাই, আমরা গভর্নমেন্টের পক্ষেই কাজ করছি। এবং গভর্নমেন্ট সরকার যেটা বলবে আমরা সেটা মানতে। দাদা আমি একটু ডেভিড টকশোর মাধ্যমে আমি টকশোতে চলে গেলাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিআরটিতে যারা আছেন ওনারা আপনাদেরকে কেমন সাপোর্ট করেন? আমাদেরকে বিআরটি থেকে কোনো সাপোর্ট দেয় না। বিআরটিতে গেলে আমাদের কোনো সিটও নাই যে আমাদেরকে যা বসে কাজ, ওই যে যেরকম আসছে। তবে বিআরটিতে অনেক দালাল হয়ে গেছে। আপনার বিআরটির দালালগুলো আমাদের নির্মূল হয় না, গভর্নমেন্ট এটাও কিন্তু নির্মূল দেখে না। এখন গভর্নমেন্ট দেখাচ্ছে বিআরটিতে 10টা লোকের প্রয়োজন, সেখানে 2টা লোক দিয়ে কাজ করাচ্ছে। তখন কি হয়, ওই 10টা লোক তখন 2টা লোক আরও নিয়োগ দিচ্ছে ওরা বাইরের থেকে, ওই লোকগুলো আরও আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে টাকার জন্য। অতএব আমি এটাও এখানেও স্বচ্ছতা আনা প্রয়োজন, এটাও স্বচ্ছতা আরও প্রয়োজন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে কথাটা তুলে ধরেছেন, যে বিআরটিকে আমরা তীব্র নিন্দা জানাই। এই জন্য তীব্র নিন্দা জানাই, আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশ হয়েছে, আজকে এসডিজি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওইখানের মধ্যে বিআরটিতে যারা দালাল চক্র আছে, প্রতারক যারা আছে, আমি সাংবাদিক, ক্ষুদ্র সাংবাদিক হিসাবে একটি কথা বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারোর ইচ্ছে মাথানত করে না এবং করবেও না। বিআরটি দালাল চক্র নির্মূল করতে হবে। বিআরটির ইন্সপেক্টররা যারা পকেট গরম করছে তাদেরকে সতর্ক হতে হবে, এবং যারা পরিচালক আছে, ইঞ্জিনিয়ার আছে, ওদের ঘরের মধ্যে টাকা বস্তা থাকে এবং এই টাকা দিয়ে তারা শ্বশুরবাড়ির মধ্যে বাড়িঘর নির্মাণ করে এবং ধরাকে সরাজ্ঞান করে। তো এই জন্য আমি ক্ষুদ্র সাংবাদিক হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছি বিআরটিতে, এবং দালাল চক্র এবং খবরবাজ যারা মোটা অঙ্কের টাকা নিয়ে আজকে করে দেবো, কালকে করে দেবো, পরশুদিন করে দেবো, টাইম ঘুরেতে দেখা যাচ্ছে যে অ্যাডভান্স পিটি টু অনহি, মানুষ মরে যাবে, আমাদের কাজ হবে না। তো এই জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি যে কথাটা তুলে ধরেছেন, বিআরটির একটা পার্সন যদি এখানে দালাল চক্র এবং প্রতারক আমরা দেখে যাই, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা তাদেরকে তুলে নিয়ে যাব। আমি একজন ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে দাদা আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এতে যদি আমার যান যদি চলে যায়, আমার ল্যাংড়া পাওয়াটা যদি চলে যায়, আমি এই ল্যাংড়া পাওয়া দিয়েও আমি সাংবাদিক আমি চালিয়ে যাব এবং নিরাপদ সড়ক চাই। হ্যাঁ, এবং এই ব্যাপারে আপনি একটু কথা বলুন। নিরাপদ সড়ক চাই, যখন আপনি নিরাপদ সড়ক চাচ্ছেন অবশ্যই নিরাপদ সড়ক। কেউ আমাদের কোনো ড্রাইভার, কোনো স্টাফ, কোনো ব্যক্তি কিন্তু কখনোই চায় না যে একটা পিপিলিকাকে সে মেরে দেয়। নিরাপদ সড়কটা কখন হবে, যখন আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে, তখনই কিন্তু নিরাপদ সড়ক হবে। আজকে আমি হাইওয়ে রোডে গাড়ি চালাচ্ছি, একটা সাইড রোড থেকে একটা মোটরসাইকেল এসে ফাঁ করে উঠে যাচ্ছে, তার কোনো অভিজ্ঞতাই নাই, তার কারণে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি ঘটে। কারণ হলো অভিজ্ঞতার অনেক অভাব। আজকে অভিজ্ঞতার অভাবের কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি ঘটে। আজকে একটা অটো, আমি একটা হাইওয়ে রোডে গাড়ি চালাচ্ছি, আমি তো 60 কিলোমিটার স্পিডে আসছি, সে তো ইচ্ছা করলে সে হাইওয়ে রোডে হুশ করে উঠতে পারে না, তাকে দেখে শুনে উঠতে হয়, কিন্তু সে দেখে শুনে উঠে না। এটার কারণেই কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টটা বেশি হয়।
এবং আপনাকে আরেকটা কথা, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণই মূল হইলো আমাদের থ্রি হুইলার। কারণ হলো থ্রি হুইলারের ব্রেক ফাংশনটা অনেক দুর্বল থাকে। তারা আমাদের চেয়ে হাই স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করে, পিটাপিটি করে আমাদের সাথে। তখন কি হয়, আমাদের সাথে পিটাপিটি করতে যায়, রাস্তার পরিমাণ যখন ছোট হয় তখন সে আমাকে আমি যখন ঢুকতে যাই তখন সে একটা ছোটো বাড়ি খেল, সে বাড়ি খেলে সে খালে পড়ে গেল, তখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছা করে না, কেউ কোনো স্টাফ কখনোই চায় না যে একটা দুর্ঘটনা হোক, কখনোই কেউ চায় না। আপনি যখন গাড়ি চালাবেন, আপনি যারা সাইকেলও চালান, আপনি সাইকেল চালালেও চিন্তা করবেন না যে একটা অ্যাক্সিডেন্ট হোক। সবসময় সবাই সচেতনতাই নিয়েই চালাইতে চায়, কিন্তু তার মধ্যেও অ্যাক্সিডেন্ট হয়, কিছু জিনিস থেকে যায়, কিছু অসাবধানতা থাকে। কিছু ছেলে পেলে এখন পকেটে ছেলে পেলে মোটর সাইকেল নিয়ে বেরোয়েছে, দেখাচ্ছে অসাবধানতায় গাড়ি চালাচ্ছে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো ওই যে আপনাকে বললাম থ্রি হুইলার, এটা একটা সমস্যা। আরেকটা হলো যে রাস্তাগুলো যে আমাদের হয়েছে, দেখা যাচ্ছে একটা মেন রাস্তায় উঠতে গেলে তাকে যে সিস্টেমটা আছে বা আইন কানুন আছে, এগুলো সচেতনতা আমাদেরকে একটা, যদি সরকার যদি একটা ট্রেনিং দেয়, যখন লাইসেন্স দেওয়ার আগে যদি 10 দিনের একটা প্রশিক্ষণ দেয় বা 5 দিনের একটা প্রশিক্ষণ দেয়, তারপরে লাইসেন্স দেয়, তাহলে আমরা অনেকটা এটা থেকে হয়তো বা শিক্ষা পাবো, বা তাহলে আমরা সেই হিসাবে চলার চেষ্টা। আজকে আমি বহির্বিশ্বে দেখছি যে আজকে তাদের অ্যাক্সিডেন্ট অনেক কম। কী কারণে কম? তাদের মধ্যে সেই সিচুয়েশনটা নাই। তারা যখন চেষ্টা করে কি একটা আইন কানুন আছে যে এইভাবে চাওয়া যেতে হবে, এইভাবে চলতে হবে, এর বাইরে আমার চলা যাবে না, এইভাবে চলতে গেলে আমাকে আইনের আয়তায় আসতে হবে। আমাদের দেশে কিন্তু সেই আইনের আয়তায় কে আর কার আগে যেতে পারে এই কম্পিটিশনে আমরা কি। আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনার কথাগুলি খুব মাধুর্যপূর্ণ এবং সত্য, যেটা বাস্তব বাস্তবতা তুলে ধরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কাকা আপনারা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন প্রস্তাবনা রাখতে যাচ্ছি, আমাদের বাজান আছেন। বাজান আপনার নামটা একটু বলবেন, এবং আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের সঙ্গে আছি, জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সকাল থেকে। আপনাদের চাওয়া পাওয়া কি আছে এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরুন। আমি সহ সম্পাদক মোহাম্মদ হাফিজ, পরিবহন মালিক। আজকে যেটা যে বিষয়টা আলোচনা হচ্ছে নিরাপদ সড়কের জন্য, নিরাপদ সড়ক আমরা চাই দুর্ঘটনা যেন না হয়, দুর্ঘটনা আমরা কেউ চাই না। কিন্তু আমাদের বর্তমান রাস্তার যে কন্ডিশনগুলো হাট বাজারে রাস্তাটা চাপাই নিয়ে এসেছে, আর প্রতিনিয়ত এটা বললে একেই আমাদের ফ্রি হুইলারটা পারে, ফ্রি হুইলারটা এত বাড়িতে ধারণের মতো পাই, এটার কোনো নিয়ন্ত্রণ নেই। এটা কাগজ বলে আমরা অনেকেই সাথে যোগাযোগ করছি, এটা কোনো প্রতিকার আমার পাচ্ছি না। সব রাস্তায় আপনি আপনার ভিডিও দেখেন, মেন রোডের সাইডে ফ্রি হুইলার স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। আপনি 10 মাইলে দেখেন, সেখানেও করছে কলেজ মোড় ফ্রি হুইলার অটোর এটা কিছু দিয়ে শোনা যাচ্ছে, পালোডাঙ্গা, সব সাইড দিয়ে এইটা যে নিয়ন্ত্রণ করবে তারা করবে, এটা দেখা চলবে। এর জন্য প্রশাসন ভালোভাবে দেখে, আমরা চাই প্রশাসন দেখুক, এটার ব্যবস্থা হোক। দুর্ঘটনা আমরা নিরাপদ সড়কটা চাই, নিরাপদ মানুষ এটা হারাই গেলে অনেক ক্ষতিগ্রস্ত হয়, একটা লোকের অনেক দুর্ঘটনা হয়, এটা একটা কার্যকর হওয়ার একান্ত দরকার। সরকারিভাবে এটা আমরা আগ্রহ করবো মেন রোডগুলো এই গাড়িগুলো চলাচল না করে। সরকার একটা হাইকোর্টের রায় দিচ্ছে, কয়েকদিন আগে দেখলাম টিভিতে আমাদের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, উনি একটা বড় সড়ক পরিবহন মালিকদের সাথে আলোচনা করছেন, সেটাও দেখলাম আমরা। এই আইনগুলো যেন বাস্তবায়ন হয়, আমাদের শুধু কাগজ কলমে থেকে যায় কিন্তু বাস্তবায়ন হয় না, আমরা এটা বাস্তবায়ন চাই। মাঠে থাকার কথা সেগুলো আমরা চলে আসছি, দাদা আপনি পরিচয়টা একটু দেবেন। ধন্যবাদ ভাই। আমাদের মতো এই জাতীয় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত যারা স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের সাথে সদা সর্বদা যোগাযোগ মাধ্যমে দেশকে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে, আমরা তারই সাথে আছি। দেশের একজন উন্নয়নে আমরা কান্ডারি হিসাবে নিজেদেরকে মনে করি এবং আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। কিন্তু বড় দুঃখের বিষয়,
আমরা সরকারকে প্রতিনিয়ত একমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠান এই সড়ক পরিবহন, যারা সরকারকে অগ্রিম ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি পরিচালনা করে থাকে, অথচ আমরা রাস্তায় গাড়ি পরিচালনাকালীন সময় এতটুকু সহযোগিতা কারোর কাছে আশা করতে পারি না। আমরা থ্রি হুইলারের কথা শুনেছি, আমরা এগ্রিকালচার ভিটারের কথা শুনেছি, যাকে আমরা ট্রলি করে থাকি, যে মাঠে থাকার কথা ছিল বা মাঠে পরিবহন করার কথা ছিল, সে মাঠ ছেড়ে রাস্তায় উঠে এসেছে। অথচ সেই ট্রলির কারণে আজকে আমাদের আরো বেশি বেশি বড় ঘটনার শিকার আমরা হচ্ছি, এবং যখনই দুর্ঘটনা ঘটিত হয় তখনই সেই দোষটা এসে পড়ছে আমাদের সড়ক পরিবহন বাস কিংবা ট্রাক মালিককে। কারণ আমার পরিবহনটি বড়, সেই পরিবহনটি ছোট, সুতরাং ছোট দায় কেউ নেবে না, ছোট দায়টি এসে পড়ে বড়র ধারে। সুতরাং আমরা সর্বদাই আমরা এইভাবে নির্যাতিত, নিষ্পেষিত। আপনি আরো শুনে থাকবেন, কয়েকদিন আগে আমাদের সরকার তেলের মূল্য বৃদ্ধি করেছে। তেলের মূল্য বৃদ্ধি করার আগে কোন সময় আমাদের সড়ক পরিবহনের মালিকগুলোকে বা সম্মানিত মালিকদেরকে এতটুকু জানানো হয়নি, পরিবহনরা বাড়িয়ে দিলেন। অথচ আমাদের মাঠে ঘাটে কি অবস্থা, কি হবে, আমরা কতটুকু ভাড়া বাড়াতে পারবো কি পারবো না, আমাদের সঙ্গে যাত্রীদের সঙ্গে কি অবস্থার সৃষ্টি হবে, এই সমাধানগুলো ওনারা কিন্তু সেখানে করে দেন না বা দেয়নি। সুতরাং আমরা রাস্তাতেও আমাদের যাত্রী, আমাদের পরিবহন যারা অধিকর্তা, তাদের সঙ্গে সর্বদাই আমরা একটা সংগ্রাম, একটা অসন্তোষ, একটা বিদ্বেষের মধ্যে আমরা দিনাতিপাত হয়েছি। আমরা চাই সরকার সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই সংস্থাটিকে পরিচালনা করুক। বিআরটি এর কথা বলেছেন, যারা সর্বদাই আমাদের নির্যাতিত করে যাচ্ছে, আমাদের আপনি টানলে আরো স্তম্ভিত হবেন। আমরা আমাদের ট্যাক্স বা খাজনা যদি একদিন বিলম্বতে দিয়ে থাকি, প্রতিদিন হিসাবে আমাদের সেই বিলম্বের ট্যাক্স পরিশোধ করতে হয়। একদিকে একটি মালিকের একটি কাগজ থাকলেই যথেষ্ট হয়, অথচ আমাদের ক্ষেত্রে ট্যাক্স নামক একটি খাজনার এই কাগজ পরিশোধ করতে হয়। একটি করতে হয় ফিটনেস বাবদ, একটি করতে হয় ইনকাম ট্যাক্স বাবদ, অপর একটি করতে হয় আবার ইন্স্যুরেন্স বাবদ। কেন এতগুলো কাগজ নিয়ে আমরা এতগুলো অফিসারের কাছে যখন দৌড়াতে যাই, প্রতিটা অফিসারের কাছেই আমরা বাধার সম্মুখীন হই, প্রতিটা অফিসারকে আমাদের উপস্থিত হয়, প্রতিটা দিন আমাদের একজনের কাছে ঘুরে কাকুতি মিনতি করে আমরা তাদের কাছে এই কাগজগুলোকে ফিটনেস করে নিয়ে থাকি অতি উচ্চ মানের উৎকর্ষ দিয়ে। অথচ তাদের পক্ষ থেকে আমরা এতটুকু সাহায্য সহযোগিতা আশা করতে পারি না বা পর্যন্ত আশা পাই না। আমি সরকারের কাছে বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করব, বিআরটির দিকে দৃষ্টি আকর্ষণ করুন, এবং আপনার দেশকে যদি স্মার্ট দেশ বানাতে হয়, আমরা পরিবহন জগতে যারা রয়েছি, আমরা যোগাযোগ মাধ্যমে আপনার দেশকে পরিবহনকে পরিচালনা করে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনার সহযোগিতার মাধ্যমে এই দেশ সুস্থ, সুন্দর এবং স্মার্ট বাংলাদেশে পরিণত হবে বলে আশা করি। আসুন আমরা সবাই আপনাকে সহযোগিতা করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই ব্যবসাটাকে সুস্থ, সুন্দরভাবে সাজিয়ে পরিচালনা করার জন্য সাহায্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে ভরত ভাই আপনাকেও আপনি ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা, মনের দুঃখ বেদনা জানাতে চেষ্টা করলাম। ধন্যবাদ। ওনাকে দেন যে কার্যকরী বিষয় আপনার মনের কথা তুলে ধরবেন আমাদের বর্তমান সরকারের কাছে। আসসালামু আলাইকুম। আসলে মানে একই কথা আসতেছে আমাদের। সরি, আমি আমার পরিচয়টা দিলাম না। আমি আজাদ, আমি মালিক গ্রুপের সদস্য, কার্যকরী কমিটির সদস্য। তো একই বক্তব্য দেওয়াটা ঠিক হয় না। হ্যাঁ, অটো, থ্রি হুইলার এগুলো ব্যাপারে সবাই মোটামুটি একই কথা বলছে। সরকারও আমাদেরকে আশ্বাস দেয়, ইভেন বিচার বিভাগের একটা নিষেধাজ্ঞা আছে, বিচার বিভাগ থেকেও অর্ডার এটা বন্ধ করার জন্য। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, সরকার যদি আন্তরিক হয় তাহলে এটা বন্ধ করতে সময় লাগে। সরকার পুলিশকে লাগাই দিয়ে হয়তো 2-4টা ধরলো, নিয়ে আসে, কিছুক্ষণ আটকায় রাখলো, আবার হয়তো একটা তদবির হয়ে ছাড়ে। কিন্তু সরকারের সদিচ্ছা থাকলে ইম্পোর্টটাকে বন্ধ করতে হবে। বাইরে থেকে যদি জিনিস না আসে তাহলে তো এখানে অ্যাভেলেবেল হবে। আর আমি এখানে বন্ধ করব আর ওইখান থেকে ইম্পোর্ট করব, বাইরে থেকে মাল আসবে, তাহলে তো কোনোদিনও বন্ধ হবে।
এক নম্বর কথা গেল। 2 নম্বর হচ্ছে তেলের দাম। তেলের দাম যখন সরকার বাড়ায়, একবারে বাড়ায় দেয় 40 টাকা, তখন আমরা হয়তো সমন্বয় করে একটা ভাড়া বাড়াই দিলাম। 2 দিন পরে সরকার আমাদের 2 টাকা কমাইছে। 2 টাকা যদি লিটারে কমায় দেয়, তো ভাই আমরা 1 কিলো কয় পয়সা পড়ে, কয় পয়সা কমাবো? বলে আমাদের সঙ্গে ছাত্র আর মালিকদের বা শ্রমিকদের একটা গন্ডগোল লাগে। কিন্তু সরকারকে বুঝতে হবে যে এই ছাত্র সংগঠন আর শ্রমিক সংগঠন আর মালিক সংগঠন, এই তিনটা কিন্তু সরকারের পতনের জন্য যথেষ্ট। আর এরা যদি একবার হরতালে যায়, শ্রমিকরা মালিকরা, তাহলে সরকারের পতন হবে। আবার ওইদিকে ছাত্ররা যদি বিদ্রোহ করে, তাহলে সরকারের জন্য বিদ্রোহ করে কাজে এই চিন্তা ভাবনাগুলো মাথায় রেখে যে কোনো জিনিসের সমন্বয় করা উচিত। যে পরিবহন শ্রমিক আছে, পরিবহন মালিক গ্রুপ আছে, এদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো জিনিসের দাম বাড়া কমা করলে আমাদের এই ছাত্রদের সঙ্গে সাধারণ পাবলিকের সঙ্গে গন্ডগোল হয় না। আর একটা গন্ডগোল হলে একটা গাড়ি জ্বালাই দিলে একটা মালিকের 30-40 লাখ টাকা লস হয়ে যায়, ওই মালিকটা পথে বসে যায়। কেউ আমাদের সাহায্যের জন্য আগে আসে না, সবাই হয়তো একটু সমবেদনা জানাইলো, এইটুকুই চলছে, কিন্তু আমরা বিনিময়ের কোনো কিছু পাই না। এই জন্য আমি বলি যে আমাদের যাতে দ্বন্দ্ব না হয়। ভাই বাড়ানোর সময় 40 টাকা, আর কমানোর সময় 1 টাকা 2 টাকা, আবার বলেন যে ভাড়া কেন কমায় না? আরে ভাই 1 টাকা 2 টাকা কমাই দিয়ে 75 পয়সা সে কমাই দিল। লিটারে 75 পয়সা কমাইলে আমরা এই ভাড়াটা কিভাবে কমাবো? তাহলে এই যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, এই জিনিসগুলো হয়। আর ওই যে ট্যাক্সের কথা বললো, বিআরটিএতে গেলে যেরকম পেশেন্টরা যায় ডাক্তারের কাছে সিরিয়াল দিতে হয়, আমাদেরকে বিআরটিএতে সিরিয়াল দিতে হয়। কালকে আমার গাড়িটা দেখাবো ফিটনেসের জন্য। আরে ভাই আমি গাড়ি নিয়ে যাবো, তারা গাড়ি দেখবে, গাড়ি ওকে কিনা কমপ্লেন থাকবে, তখন তারা ইয়ে। কিন্তু গাড়িকে দেখানোর জন্য সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য সিরিয়াল পেতে আমার টাকা পড়বে না, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে। আমি আশা করব সরকার যেসব জিনিস করবে, মালিক শ্রমিক যেসব সংগঠন আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এসব করলে দ্বন্দ্ব হবে না, দেশ সুস্থভাবে চলবে। আর আমাদের সরকার আশাবাদী যে বাংলাদেশে এখন দীর্ঘ সময় ধরে একজন যোগাযোগ মন্ত্রী, এরকম যোগাযোগ মন্ত্রী এর আগে ছিল না। এই যোগাযোগ মন্ত্রী আমাদের আশাটা অনেক বেশি দীর্ঘদিন থেকে আছে। সেজন্য আমাদের এই যে রাস্তাঘাট একটু সুস্থভাবে ইয়া করে দিলে, সংস্কার করে দিলে আমাদের গাড়ি ঘোড়া চলার জন্য ভালোভাবে চলে, ট্রাফিকের থাকে যাতে আমরা নিরাপদে থাকি। এই যে আমাদের গোদাগাড়ির একটা সেতু, এটা নিয়ে আমরা মনে হয় যে বৈঠক করতে 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 সবাই মানে টায়ার্ড হয়ে গেছে যে আর কত বলবো। প্রশাসনের তো দায়িত্ব আছে, একটা দিক নষ্ট হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে রাস্তা যদি মেরামত না করে দেয়, তাহলে এই এলাকার লোকজন বিচিত্র হয় থাকে, তাহলে উন্নয়নের ব্যাঘাত ঘটে, সরকারের দুর্নাম হয়, তাহলে সরকার কি উন্নয়ন করলো এই প্রশ্নগুলো পরবর্তীতে যাতে এই প্রশ্নগুলো না আসে, এই জন্য সরকারের চেষ্টা করছে। আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন কথা বলতে চাই। আমি মনে চাই দিয়ে আসবো। আমি একটা কথা বলতে চাই, কোথায়? আসসালামু আলাইকুম। সড়ক সম্পাদক দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক। আমরা ফিটনেসে একটা অ্যাক্সিডেন্ট ফান্ডে টাকা জমা দিই। এই টাকা জমাটা জমাই হচ্ছে আমাদের মানুষ পর্যায়ে যখন দুর্ঘটনা ঘটে, এই টাকাটার জন্য এই কাজে আমরা লাগাইতে পারি। অ্যাক্সিডেন্ট পায়, সেটা পাওয়ার কথা, সেটা জন্য একটা কাজে সরকার করছে, এটাই আমরা করছি। ধন্যবাদ আপনাদেরকে। সাক্ষাৎকারের প্রশ্নটা অনেক পয়েন্ট আসছে। হ্যাঁ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আপনি আমাদের খোঁজখবর নিতে আসছেন। যে আসলে আমাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই, ঠিক আছে? তো যাক আপনি সাথে দিচ্ছেন, ধন্যবাদ। একটা কথা আমি বলতে চাই যে আজকে আমাদের টার্মিনালটা পৌরসভার আন্ডারে, পৌরসভা প্রতি বছর আমাদের কাছে ট্যাক্স নেয়। আমাদের জরাজীর্ণ টার্মিনালটার মধ্যে হাঁটু পানি, হাঁটু খাওয়া, কি অবস্থা, কি শোচনীয় অবস্থা। গাড়ি ঘুরতে গেলেই আমাদের গাড়ির একটা ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কেউ দেখার নেই। কিন্তু বছরে কিন্তু তারা ডাক দেয়,
30 লক্ষ 20 লক্ষ টাকা টেন্ডার হচ্ছে, টেন্ডারে সে টাকা পেয়ে যাচ্ছে, তারা কেউ কিন্তু আর দেখান না। আমি কোনোদিন ভরত ভাই একটু রিকোয়েস্ট করবো আপনার কাছে, আপনি খালি একবার টার্মিনালটাতে যাই, টার্মিনালটার বেহাল অবস্থা, একটু বৃষ্টি হইলে সেখানে এক হাঁটু জাল করে গাড়ির ড্রাইভার, আপনি বিশ্বাস করবেন না, দেখা পায় না যে কোন জায়গায় খাল আছে কোন জায়গায় আছে। গাড়িটা যখন নিয়ে যায় তখন আমাদের কিন্তু রাস্তাঘাটে যদি খাল থাকে সেখানে পড়ে গেলে পেয়ারিং ভাঙছে, স্লিপাতি ভাঙছে, অনেক রকমের ক্ষতিপূরণ ক্ষতি হচ্ছে, গাড়িটা পাল্টি খাচ্ছে, এই করতেছে। আমি চাবো এতটুকু বলবো আপনার কাছে যে আমাদের পৌরসভা ইচ্ছা করলেই কিন্তু এইটার একটা টেন্ডার দেয় বা মাটি ভরাট করে দেয়, বা বেশি টাকা লাগবে না, 2-4 লক্ষ টাকা দিয়ে খরচা করে কিন্তু এটা করতে পারে, কিন্তু তারা করবে না। তারা আমাদের কোনোদিন উপকারে আসবে না, তারাও খালি ওই টেন্ডার হবে, টাকা দিবে, শেষ কাজ। গাড়িতে ওখানে আপনার আজকে টার্মিনালে চুরি চামারি, চোর চিটার বাটপার, মদখোর নেশাখোর গাঁজাখোর সব ওখানে আসবে। প্রশাসনের উপর দেখার কিছু নাই। এই কারণ কিছুদিন আগে আমাদের গাড়ি পড়ে গেল, টার্মিনাল থেকে গাড়ি পড়ে গেল, আজ পর্যন্ত তার সলিউশন নেই। ঠিক আছে, তা আমি চাবো এটাও আমাদের একটা স্বচ্ছতার মধ্যে, আমাদের চারদিকে একটা ভালো করে বাউন্ডারি দিয়ে, আমাদের দুটা সুন্দর করে গেট, সুন্দর একটা পরিবেশ টার্মিনালে, যদি আমরা আধুনিক টার্মিনাল তৈরি করে দিতে দেয় সরকার, তাহলে আমরা খুব উপকৃত হব। এই বলে আমি রিকোয়েস্ট করলাম, আমি এক সময় যাই খালি আমাদের টার্মিনাল প্রদর্শন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ এবং সেতুমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। অতি তাড়াতাড়ি যে সাবজেক্টটা নিয়ে আজকে আমাদের টকশোতে আলোচনা করা হয়েছে, এগুলি যদি কমপ্লিট করা হয় ওয়াইল্ড বোর্ড, আর যদি কমপ্লিট যদি না করতে হয়, আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে একটি কথা বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো কিছু মাথা নত করে না এবং করবেও না। এতে যদি আমার মতো ক্ষুদ্র সাংবাদিকরা যদি পিস্তল ঠেকিয়ে যদি আমাকে মেরেও ফেলে, রাজপথে মরতে আমি রাজি আছি। আমাকে আপনারা যেখানে সমাধি দেওয়ার দরকার সেখানে দিবেন। আমরা যারা সাংবাদিক আছি জানি না কে কোন হালতে আছে, আমার নিজের দিকে আমি নিজে একবার নজর দিলেই আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, স্যারকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আজাদ স্যারকে অ্যাপ্রিসিয়েট করি, দাদাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার পাও। সেই হুইলের কারণে আমার পাওয়াটাকে আমি আজকে হারিয়েছি নিউজ করতে গিয়ে। যাই হোক, ওই কথা আমি না যাই। আমরা 71 দেখেছি, তাকে শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। 71-এর চেতনা কি এটাই? কি দেখার কথা কি দেখছি, শোনার কথা কি শুনছি। 30 বছর পর আমি স্বাধীনতা পেয়েছি। আজকে যে টকশোর মধ্যে যে কথাগুলো আপনারা তুলে ধরেছেন, 71-এর চেতনাকে সামনে রেখে আমরা বলবো কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার বলে শরীর গল্প শুনতে যাবে না, বলো না তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি বাড়ি ফিরবে ছাপশো চোখে মাথা কায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবস্থা। আপনাদের দুঃখের কথা শুনে আমার আবু জাফর আবাদুল্লাহ লেখা পাকের কবিতাটি মনে পড়ে গেল। আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য কবিতাটি আমি উৎসর্গ করি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 আমাদের টকশোটি দেখে নেবেন ব্রাইট চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে।